বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি নিয়ে আলোচনা করব এবং কিভাবে এই জ্বালানিগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি সেগুলোও দেখব এবং কিভাবে এই জ্বালানিগুলো উৎপন্ন হয় তাও বুঝব। আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার্য অনেক সামগ্রী এই জীবাশ্ম জ্বালানি দিয়ে কাজ করে থাকে। এই সামগ্রীগুলো যেগুলো দিয়ে আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো কয়লা, অয়েল, গ্যাস, এই সবগুলোই বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিগুলো তৈরি হয়েছে অনেক বছর পূর্বে বিভিন্ন প্রাণীর জীবাশ্ম এবং জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, আরও ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো যখন পানির নিচে স্তরীভূত হতো এবং আস্তরণ সৃষ্টি করত, এদেরকে একত্রিতভাবে বলা হতো কেরোজেন। এই কেরোজেন মাটির নিচে অনেক বড় অঞ্চলগুলো জুড়ে থাকতে পারত, যা মাঝে মাঝে প্রায় একটা সম্পূর্ণ শহরের আকৃতিও হয়ে থাকতে পারে। এর প্রধান উপাদানই ছিল কার্বন এবং হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন একত্রিত হয়ে তৈরি করত হাইড্রোকার্বন। এই তেল বা এই পেট্রোলিয়াম উপাদানগুলো মাটির নিচে বিভিন্ন জায়গায় স্তরে স্তরে থাকত এবং অনেক বড় আকারের স্তরে সেটা আবদ্ধ হয়ে থেকে যেত। একে বলা হতো অয়েল রিজার্ভয়ার, যার মধ্যে কিছু গ্যাসও পাওয়া যেত এবং এর আকৃতি প্রায় অনেক সময় একটা শহরের সমানও হতে পারে। পরে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাগরের নিচে অথবা মরুভূমিতে অথবা শহরে এই স্তরগুলোকে রাডার বা সিসমোগ্রাফ বা বিভিন্ন উপায়ে খুঁজে বের করত। এটা কেটে দেব। খুঁজে বের করার পরে সেখানে ল্যাব স্থাপন করত এবং সেখানে পাইপের মাধ্যমে সেই বস্তুগুলোকে বা তেলগুলোকে বা গ্যাসগুলোকে বের করে নিয়ে আসা হতো। এখন আমরা যেটা পাইলাম সেটা খুব গাঢ় আকৃতির ক্রুড অয়েল আকারে পাওয়া যায়। এরপরে এই অয়েল ব্যবহার করে বা এই অয়েলকে রিফাইন করে বিভিন্ন বস্তু তৈরি করতে হতো, যা ব্যবহারের পর বা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতাম। এই উপাদানকে কিভাবে পৃথক করা হয় আসো আমরা তা এখন দেখি। পেট্রোলিয়াম উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ। এই ক্রুড অয়েল থেকে পেট্রোল বানানোর প্রসেসটা কিন্তু একটু ভিন্ন রকম। এই আনপ্রসেসড তেলটাকে, যেটা মাটি থেকে উঠিয়ে আনা হয়, তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বিভিন্ন ধরনের বন্ডেজ বা বিভিন্ন ধরনের বন্ধন বিশিষ্ট উপাদান থাকে, যেখানে 1 কার্বন বন্ধ, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এরকম অসংখ্য কার্বন বিশিষ্ট বন্ড থেকে থাকে। এই অসংখ্য কার্বন বিশিষ্ট বন্ডের বিভিন্ন ধরনের অণু এই ক্রুড অয়েলের মধ্যে থাকে, যেখানে অল্প কার্বন বিশিষ্ট যদি হাইড্রোকার্বন থেকে থাকে, যার চেন ছোট বা বড়, তা তাদের আকর্ষণের উপরে প্রভাব ফেলে। যেমন কার্বনের পরিমাণ যদি অল্প হয় তাহলে আকর্ষণ কম হয়, এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ থাকে সেটা কম শক্তি সম্পন্ন হয়। আবার এদের স্ফুটনাঙ্ক তখন কম হয়, অল্প তাপে এরা ফুটতে থাকে। কিন্তু বড় অতিরিক্ত কার্বন বা একাধিক বেশি সংখ্যক কার্বনের যে পরমাণুগুলো বা অণুগুলো, তাদের আকর্ষণ বেশি, তাই তাদের বয়লিং পয়েন্টও খুব উঁচু হয়, ফলে তাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এই নীতির উপর ভিত্তি করে পাতন প্রক্রিয়ায় এর মধ্যে থেকে বিভিন্ন কার্বন বিশিষ্ট অণুগুলোকে আলাদা করা হয়। প্রথমে খুব উচ্চ তাপমাত্রার চেম্বারে ক্রুড অয়েল দেওয়া হয়।
এরপরে সেটা স্ফুটন হতে হতে আলাদা আলাদা কার্বন বিশিষ্ট পরমাণুগুলো আলাদা আলাদা চেম্বারে চলে যায়, কারণ প্রত্যেকের স্ফুটনাঙ্ক আলাদা, তাই প্রত্যেকে এক তাপমাত্রায় থাকতে পারে না। সর্বনিচে বিটুমিন, তার উপর ডিজেল, কেরোসিন, ন্যাপথা এবং পেট্রোল, বাকি যা থাকে সেটা পেট্রোলিয়াম গ্যাস হিসেবে পাওয়া যায়। এটাকেই বলে পাতন প্রণালীতে পেট্রোলিয়ামের উপাদানগুলোকে পৃথকীকরণ বা আংশিক পাতন, যেখানে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে একটি বড় চুল্লির মধ্যে ক্রুড অয়েলের বিভিন্ন অংশকে আলাদা করা হয়। যাদের মধ্যে অল্প মলিকিউল যাদের আছে তাদের বয়লিং পয়েন্ট অল্প, ফলে সেটা সবচেয়ে উপরে থাকে কম তাপমাত্রায়, এবং বেশি মলিকিউল যাদের রয়েছে, বেশি অণু যাদের রয়েছে, তাদের বয়লিং পয়েন্টও বেশি, তা সবচেয়ে নিচের দিকে থাকে। এখানে বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক দেখানো হলো। পেট্রোল গাড়ি চালাতে, ন্যাপথা পরীক্ষাগারে, কেরোসিন জ্বালানি হিসেবে, ডিজেল এটাও জ্বালানি হিসেবে বা গাড়ি চালাতে, এবং বিটুমিন রাস্তার পিচ ঢালাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা যা বুঝলাম যে ক্রুড অয়েল হলো বিভিন্ন কার্বন বিশিষ্ট মলিকুলের একটি বন্ধন বা একটি মিক্সচার। এখানে বিভিন্ন কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকে, এবং অল্প কার্বন বিশিষ্ট যে হাইড্রোকার্বনগুলো তাদের বয়লিং পয়েন্ট অল্প, বেশি কার্বন বিশিষ্ট যাদের হাইড্রোকার্বনের বয়লিং পয়েন্ট বেশি। এবার আমরা একটু হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা দেখি। হাইড্রোকার্বনকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং সাইক্লিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে তিন ভাগে ভাগ করা যায়: অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। যেখানে অ্যালকেন হলো কার্বন কার্বনের মধ্যে যদি এক বন্ধন বিদ্যমান থাকে, অর্থাৎ কার্বন কার্বন একে অপরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করছে, বাকি ইলেকট্রনগুলো হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, এই রকম বন্ধন বিশিষ্ট যৌগকে বলা হবে অ্যালকেন। এরপরে অ্যালকিন দেখি। কার্বন কার্বনের মধ্যে যদি দুইটি করে ইলেকট্রন শেয়ার হয়, অর্থাৎ দুই বন্ধন থাকে, বাকি হাইড্রোজেনগুলোর সাথে এক বন্ধন থাকবে, কিন্তু কার্বন কার্বনের মধ্যে দুই বন্ধন থাকবে, সেটাকে বলা হবে অ্যালকিন। এবার অ্যালকাইন। কার্বন কার্বনের মধ্যে যদি তিন বন্ধন থাকে, অর্থাৎ তিনটি করে ইলেকট্রন শেয়ার করা থাকে এবং বাকি হাইড্রোজেনগুলোর সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে, এরকম বন্ধন বিশিষ্ট যৌগকে বলা হবে অ্যালকাইন। এই হলো হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিক গ্রুপের তিনটি স্তর। এবার সাইক্লিক বা চাক্রিক। হাইড্রোকার্বনের চাক্রিক গ্রুপ বলতে বোঝায় যে কার্বনগুলো চক্রাকারে একে অপরের সাথে লেগে থাকবে। প্রত্যেকটা কার্বন অবশ্যই দুটি কার্বন দ্বারা দুই দিক দিয়ে আবদ্ধ থাকবে, এবং বাকি হাতগুলো বা বাকি বন্ধনগুলো বা বাকি ইলেকট্রনগুলো হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। এ ধরনের যৌগকে বলা হবে সাইক্লিক হাইড্রোকার্বন যৌগ। সাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হোমোসাইক্লিক, একটা হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক বলতে বোঝায় যার মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, এই রকম চাক্রিক হাইড্রোকার্বন। একই ধরনের অণুগুলো থাকবে এবং কার্বন হাইড্রোজেন থাকবে পরস্পরের সাথে লেগে থাকবে। এই ধরনের যৌগকে বলা হবে হোমোসাইক্লিক। যেমন এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে, সাইক্লোবিউটেন। এবং হেটেরোসাইক্লিক হলো এমন হাইড্রোকার্বন যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বাদ দিয়েও একটি অথবা একাধিক ভিন্নধর্মী অণু থাকবে বা পরমাণু থাকবে। যেমন এখানে ফিউরান এর সংকেত দেওয়া হয়েছে, যেখানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়েও অক্সিজেন রয়েছে। এটাকে বলা হবে হেটেরোসাইক্লিক। আবার হোমোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালিসাইক্লিক, যেখানে হাইড্রোকার্বনের একই ধরনের পরমাণু অণুগুলো পরস্পরের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, কোনো ধরনের একাধিক দ্বিবন্ধন বা তিন বন্ধন থাকবে না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সাইক্লোবিউটেনের। সাইক্লো মানে চাক্রিক, চারটা কার্বনের জন্য বিউটেন।
আরেক ধরনের হোমোসাইক্লিক হলো অ্যারোমেটিক, যেখানে হাইড্রোকার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে, তবে অল্টারনেটিভ দ্বিবন্ধনের মাধ্যমে। অর্থাৎ একটি এক বন্ধন থাকলে পরেরটি ঠিক দ্বিবন্ধন থাকবে, তারপরেরটি এক বন্ধন থাকলে আবার তারপরেরটি দ্বিবন্ধন থাকবে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে বেনজিনের, যেখানে 6টি কার্বন পরস্পরের সাথে যুক্ত আছে এবং তাদের অপর হাতে হাইড্রোজেন রয়েছে বা অপর ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেক এক বন্ধনের পর একটা দ্বিবন্ধন রয়েছে, আবার এক বন্ধনের পর একটা দ্বিবন্ধন রয়েছে। এ ধরনের যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। হেটেরোসাইক্লিককেও দুভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যালিসাইক্লিক, যেখানে ভিন্নধর্মী একটা মৌল থাকবে, তবে কোনো দ্বিবন্ধন থাকবে না। এ ধরনের যৌগকে বলা হবে অ্যালিসাইক্লিক। এবং আরেকটি হলো অ্যারোমেটিক্স, যেখানে ভিন্নধর্মী মৌলও থাকবে এবং একাধিক দ্বিবন্ধন থাকতে পারে, তবে এখানে সবসময় একটা এক বন্ধন তারপর একটা দ্বিবন্ধন, আবার এক বন্ধন তারপর একটা দ্বিবন্ধন থাকবে। একে বলা হয় অল্টারনেটিভ ডাবল বন্ডস। এ ধরনের যৌগকে বলা হবে অ্যারোমেটিক যৌগ। এই হলো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন, বিশেষ করে মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, তাদের নামকরণ এবং কীভাবে নামগুলো তৈরি করা যায় সেগুলো সম্পর্কে জানব। এবং কিছু চাকরিক বা যাকে আমরা বদ্ধশিকল যৌগ বলি সেগুলো সম্পর্কেও দেখব। ধন্যবাদ সবাইকে।